ফেনী, কুমিল্লা, মৌলভীবাজার সহ দেশের একাধিক জেলায় বন্যা শুরু হওয়ার ফলে আবার আলোচনায় এসেছে ফারাক্কা বাঁধ। ঈগল এপিক্স চ্যানেলের দর্শকদের জন্য আজকের আয়োজনে থাকছে ফারাক্কা বাঁধের ইতিহাস, ফারাক্কা বাঁধ নিয়ে বিতর্ক এবং সমাধানের পথ। কাজেই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গঙ্গা নদীর ওপর নির্মিত এই ফারাক্কা বাঁধটি চালু হয়েছিল 1975 সালে। বাঁধের দৈর্ঘ্য 2.24 কিলোমিটার বা 7300 ফুট। এটি শুধু একটি বাঁধ নয়, এই অবকাঠামোটি একটি সড়ক ও রেল সেতু হিসেবেও ব্যবহার করা হয়। তৎকালীন হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি প্রায় $1 বিলিয়ন ব্যয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বাঁধটি তৈরি করে। বাংলাদেশের সীমান্ত থেকে 16.5 কিলোমিটার দূরে অবস্থিত এই বাঁধটির প্রধান উদ্দেশ্য ছিল নদীর পানিকে হুগলি নদীর দিকে স্থানান্তরিত করে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা, এমনটাই উল্লেখ আছে ভারত সরকারের ডকুমেন্টে। এছাড়াও জলবিদ্যুৎ উৎপাদন এবং পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে সেচ ব্যবস্থার জন্য পানির সরবরাহ নিশ্চিত করাও ছিল এই ফারাক্কা বাঁধের লক্ষ্য। আগেই উল্লেখ করেছি, ফারাক্কা বাঁধের মূল উদ্দেশ্য ছিল হুগলি নদীর নাব্যতা বজায় রাখা। হুগলি নদীর পানির স্তর কমে যাওয়া এবং তাতে পলি জমে যাওয়ার কারণে কলকাতা বন্দরের কার্যকারিতা হুমকির মুখে পড়েছিল। ধারণা করা হয়েছিল বাঁধটি নির্মাণের ফলে গঙ্গা নদীর পানি ফিডার ক্যানেলের মাধ্যমে হুগলি নদীতে প্রবাহিত হবে, যা নদীর নাব্যতা বাড়িয়ে তুলবে এবং বন্দরের কার্যকারিতা পুনরুদ্ধার করবে। যে কলকাতা বন্দর টিকিয়ে রাখতে এই বাঁধ দেয়া হয়েছিল, বাঁধ নির্মাণের প্রায় অর্ধ শতাব্দী পরেও কলকাতা বন্দরকে বাঁচানো যায়নি। এমনকি কলকাতা বন্দরকে সচল রাখতে যে পরিমাণ ড্রেজিং করতে হয়, ফারাক্কা বাঁধ নির্মাণের আগেও এতটা ড্রেজিং করার দরকার হতো না। বাঁধ নির্মাণের আগে স্থানীয় অধিবাসীদের বলা হয়েছিল ফারাক্কা চালু হলে আর বন্যা হবে না, কিন্তু অতীতের তুলনায় ভয়াবহ বন্যা দেখা গিয়েছে শুধু বাঁধের কারণে। অপরদিকে এই বাঁধের কারণে গঙ্গা নদীর নিম্নধারে পানির প্রবাহ কমে গেছে। বিশেষত শুষ্ক মৌসুমে গঙ্গার নিম্নধারে একেবারে পানি থাকে না বললেই চলে। এর ফলে বাংলাদেশের পদ্মা নদীর নাব্যতা হ্রাস পেয়েছে, যা মৎস্য সম্পদ ও কৃষি জমির জন্য ক্ষতিকর প্রভাব ফেলেছে। এছাড়া নদীর পাশে অবস্থিত জলাভূমি ও জলজ জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি সংকটের কারণে খাদ্য উৎপাদন কমে গেছে, যা স্থানীয় জনগণের জীবিকা ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলেছে। বাংলাদেশ ভারত সম্পর্কের বহুল আলোচিত বিষয় এই ফারাক্কা বাঁধ। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঙ্গার পানি বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়। 1974 সালের 16 মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বণ্টন বিষয়ে এক যৌথ বিবৃতি দেন। এই সম্মেলনে সিদ্ধান্ত হয় উভয় দেশ একটি চুক্তিতে আসার আগ পর্যন্ত ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না। বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার 1975 সালে ভারতকে মাত্র 10 দিনের জন্য গঙ্গা নদীর 310 থেকে 450 কিউসেক পানি অপসারণ করার অনুমতি দেয়। কিন্তু মুজিবুর রহমান হত্যার পর ভারত কোনো রকম আলোচনায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকে। 1976 সালের শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী থেকে 1130 কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবাহিত করে ভারত। ভারতকে পানি অপসারণে বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ এই বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে। বাংলাদেশের সঙ্গে করা ভারতের এ ধরনের অন্যায় জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা হলেও বিষয়টি নিয়ে ভারত খুব একটা পরোয়া করেনি। বাংলাদেশে ঘন ঘন বন্যা হওয়ার পেছনে ফারাক্কা সহ এরকম অসংখ্য ভারতের তৈরি বাঁধকে দায়ী করেছেন পরিবেশবিদরা। বন্যায় যে শুধু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, পশ্চিমবঙ্গ ও বিহারেও প্রায়ই মারাত্মক বন্যার খবর পাওয়া যায়। সম্প্রতি এক বন্যায় বিহারে 10 লাখের বেশি মানুষ ও 2 লাখ মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিহার রাজ্য সরকারের দাবি ফারাক্কা বাঁধের কারণেই এই ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় প্রতি বছরই রাজ্য বন্যা ও নদী ভাঙনের শিকার হচ্ছে। বছর বছর বন্যার ক্ষয়ক্ষতি থামাতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছিলেন 2016 সালের দিকে। ফারাক্কা বাঁধের পরিকল্পনা যখন শুরু হয়, সে সময় পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য নিজ উদ্যোগে একটি গ্রাউন্ড রিপোর্ট তৈরি করেন। সেই গ্রাউন্ড রিপোর্টে তিনি উল্লেখ করেন কেন ওই ফারাক্কা বাঁধ ক্ষতিকারক হবে। তার সেই রিপোর্ট সংবলিত হয়েছিল পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে তার আকর গ্রন্থ বলে স্বীকৃত বাংলাদেশের নদ নদী ও পরিকল্পনাতে। ওই বইয়ের দ্বিতীয় সংস্করণ ছাপা হয়েছিল 1959 সালে। কপিল ভট্টাচার্য লিখেছিলেন, ফারাক্কা ব্যারেজের আংশিক মূল্য ধরা হচ্ছে 40 কোটি টাকা। এত টাকা অপব্যয় করার কোনো প্রয়োজনই আমরা দেখছি না। এই ডিজাইনে রাজমহলের কাছে গঙ্গার সর্বোচ্চ বন্যা 27 লক্ষ কিউসেক ধরা হয়েছে। এ সংখ্যা অত্যন্ত সন্দেহজনক।
তার সন্দেহ ছিল ব্যারেজ ডিজাইনে মাত্র 27 লক্ষ কিউসেক ধরা হয়েছে ব্যারেজের এবং দুপাশের বাঁধের জন্য ব্যয় কম দেখাবার জন্য। বাস্তব ক্ষেত্রে বন্যার ফলে বাঁধ ধ্বংস হবে। বামকুলের বাঁধ ঘুরে গঙ্গা, মণিহারি, কটিহার, মালদহ প্রভৃতি ধ্বংস করে দিতে পারে। প্রকৃতপক্ষে সেটাই হয়েছে। মালদা জেলার বিস্তীর্ণ অঞ্চল নদীগর্ভে চলে গেছে। 1975 সালের 16 মে বাংলাদেশের পদ্মা নদীর পানির দাবিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে সীমান্ত অভিমুখে লং মার্চ শুরু হয়। সেদিনের সেই লং মার্চে অংশ নিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। এরপর 1977 সালে পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে। পরে 1996 সালে আরেকবার চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশে, যেই চুক্তির মেয়াদ আগামী 2026 সালে শেষ হবে। তবে এই সময়ের মধ্যে ভারতের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করে থাকেন কেউ কেউ। অনেক সমস্যার কথা জানলাম, এর থেকে সমাধানের পথ কি? বিভিন্ন সময়ে অনেকেই দাবি করে থাকেন বাঁধের মুখে বাংলাদেশ অংশে বাদ দিতে হবে, কিন্তু সেটা আসলে কোনো যৌক্তিক সমাধান নয়। বিশেষজ্ঞদের মতে এই বিষয়ে ভারত সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাদেরকে বুঝতে হবে যে উদ্দেশ্যে ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল সেই উদ্দেশ্য সফল হয়নি। উপরন্তু ফারাক্কা বাঁধের কারণে পশ্চিমবঙ্গ ও বিহারে বন্যার প্রবণতা বেড়েছে। কাজেই ভারত সরকারের উচিত হবে বাঁধ নিয়ে বিকল্প চিন্তা করা। কোনো বিশেষজ্ঞ বাঁধ একেবারে ভেঙে ফেলার পক্ষে। আবার কেউ কেউ বলছেন অন্তত 5 থেকে 10 বছরের জন্য স্লুইস গেটগুলো খুলে দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ হতে দিয়ে নদীকে প্রাকৃতিকভাবে নিজেকে ঠিক করে নিতে দেওয়াই হবে আপাতত সমাধান। নদী যখন নিজেকে নিজেই সারিয়ে তুলবে সেই সময়ে বসে পরবর্তী চিন্তা করে ঠিক করা যাবে কিভাবে হওয়া উচিত এই প্রবাহ, পানি নিয়ন্ত্রণ নাকি পানির অবাধ বিচরণ।